ফার্স্ট কথা হচ্ছে এই যে হোস্টিং গুলা, প্রথম যে হোস্টিংটা দিচ্ছে শেয়ার হোস্টিং, এটা মনে করেন একই পিসিতে 10টা 15টা সাইট আছে। একই পিসি 10টা 15টা ওয়েবসাইট। আবার একই পিসি রিসেলার হোস্টিং কি, পিসি একটা কিন্তু হার্ড ডিস্ক ভিন্ন ভিন্ন। হার্ড ডিস্ক ভিন্ন ভিন্ন, যে তুমি একটা সাইট একটা হার্ড ডিস্কে কিন্তু পিসি একটাই। এরপর ওয়ার্ডপ্রেস হোস্টিং, শুধু ওয়ার্ডপ্রেস সাইটের জন্য। এখানে ওয়ার্ডপ্রেসের জন্য বিভিন্ন ফেসিলিটি দেওয়া হয়, আমরা যদি ভিতরে দেখতে পাই তারা ওয়ার্ডপ্রেসের জন্য বিভিন্ন ফেসিলিটি দিচ্ছে। ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস আর সাব ডোমেন ইনস্টল 90 সেকেন্ড, ইজিলি ড্যাশবোর্ড, সবকিছু তারা সেট করে দিবে। মূলত এটা ওয়ার্ডপ্রেস অলরেডি সেট করা থাকে। এরপরে আপনার আর নতুন করে ইনস্টল দেওয়া কিছু লাগে না, এই জন্য এটা ওয়ার্ডপ্রেস হোস্টিং বলা হয়। এরপরে ইমেল হোস্টিং, এটা অন্য জিনিস, শুধু আপনি ইমেল তথ্য রাখার জন্য। মনে করেন একটা টিম ওয়াইজ কাজ করে, আপনার 200 300 এমপ্লয়ি আছে, সবাইকে আপনি ডোমেন থেকে মেল দিচ্ছেন। তখন সবাই মেল মেল যারা পাঠাবে আসবে, এটা আপনার স্পেসে যাবে। এই জন্য আলাদা করে আপনি স্পেস ভাড়া নিচ্ছেন একটা। বিপিএস হোস্টিং কি, তাও অনেকটা এরকমই, কিন্তু র্যামও আলাদা থাকে। র্যাম গুলো ধরেন 3টা র্যাম, 3টা ওয়েবসাইট, 3টা র্যাম আলাদা। আর সবচেয়ে ভালো হচ্ছে ডেডিকেটেড হোস্টিং, যে কম্পিউটারও একটা, হার্ড ডিস্কও একটা, র্যামও একটা, এবং ওয়েবসাইটও একটা। এটার প্রাইস সাধারণত অনেক হাই থাকে। এটা দেখেন স্টার্টিং $48 থেকে শুরু। এখন পেজ স্পিডের বেলায় একটা কথা শুনবেন, সিডিএন। সিডিএন নেটওয়ার্ক, সিডিএন নেটওয়ার্কটা কি, মনে করেন একই জায়গা গুগল প্রেফার করে যে তোমার ওয়েবসাইটটা যে এলাকার, হোস্টিংটাও কি ওই এলাকা থেকে নাও। সার্ভারটা যাতে তোমার কাছাকাছি থাকে, সেটা সিগন্যাল আসতে লোড ফাস্ট হয়। যেমন এটা মনে করেন বাংলাদেশ থেকে আমি একটা সাইট লোডিং দিচ্ছি, আর এটা সার্ভারটা আসতেছি ইউএস থেকে। এটা কিন্তু আমার লোডিং টাইম বাড়বে। যদি আমার এখানে কাছাকাছি কোনো সার্ভার থাকতো ইন্ডিয়া বা বাংলাদেশের ভিতরে, এর লোডিংটা আরো ফাস্ট হইতো। কারণ গুগল আমাকে প্রেফার করে যে তোমার লোডিং টাইমটা তুমি ওইভাবে নির্ধারণ করো, যেটা কি তুমি ইয়ে করতেছো, তোমার যত সার্ভারটা যাতে তোমার কাছাকাছি থাকে। সার্ভারটা যাতে তোমার কাছাকাছি থাকে, তাহলে তোমার এই সুবিধাটা তুমি পাবা। এখন আপনার সাইটটা যদি বাংলাদেশের হয়, যদি আপনার সাইটটা বাংলাদেশ থেকে হয়, মনে করেন এটা বাংলাদেশ, তাহলে আপনি হোস্টিংটা নিতে চেষ্টা করেন যাদের সার্ভার বাংলাদেশে আশেপাশে আছে। যেমন সিঙ্গাপুর, ইন্ডিয়াতে কারো সার্ভার নাই, এমন বড় বড় প্রতিষ্ঠান কারোই সার্ভার নাই। নেপালে আছে সার্ভার অনেক কোম্পানির, আপনি এগুলা থেকে নেন। কিন্তু আপনার সাইটটা যদি ওয়ার্ল্ড ওয়াইড হয়, যে ইউএস থেকেও ভিজিটর আসে, ইউরোপ থেকেও ভিজিটর আসে, এশিয়া থেকেও ভিজিটর আসে, দক্ষিণ এশিয়া থেকেও ভিজিটর আসে, মানে কোনো ঠিক নেই। এখন আপনাকে সিডিএন নেটওয়ার্ক ব্যবহার করতে হবে, করা উচিত। একদম করতে হবে যে ব্যাপারটা তা না, করা ভালো, না করলে ক্ষতি নেই।
সিডিএন নেটওয়ার্ক ব্যবহার করলে এই যে ডাব্লুপি ইঞ্জিন এনাদের প্রাইস অনেক বেশি থাকার কারণ হচ্ছে এনাদের সার্ভার অনেক জায়গায় ছড়ানো। ধরেন এখানে একটা আছে, যে ইউএসএ বিভিন্ন রাজ্যে আছে, দেন এশিয়াতে আছে, দক্ষিণ এশিয়াতে আছে, ইউরোপে আছে। মানে সার্ভার, অনেক সার্ভার তাদের, সার্ভার স্পেস। যেমন গুগলেরও কি বিভিন্ন দেশে সার্ভার আছে তাদের বসানো। এর কারণে তারা অনেক দ্রুত রেজাল্ট দিতে পারে। এখন বিভিন্ন জায়গায় সার্ভার থাকার কারণে তারা আপনার সাইটটাকে এই সার্ভারে রাখবে, এই সার্ভারে রাখবে, এই সার্ভারে রাখবে, এই সার্ভারে রাখবে, এই সার্ভারে রাখবে। যখন যে যেই জায়গা থেকে ঢুকবে, মনে করেন ইনি বাংলাদেশ থেকে ঢুকলে এটা এশিয়ার সার্ভার, এনাকে এই জায়গা থেকে সাইটটা যাবে। ইনি ইউরোপ থেকে ঢুকলো, মনে করেন এটা ইউরোপ থেকে, এটা এনার সার্ভার, ইনি এখান থেকে গেল। এটা আমেরিকা থেকে ঢুকবে, এটা আমেরিকা থেকে আসলো। মানে আপনার সাইটটা বিভিন্ন জায়গায় ছড়ানো, এবং উনি বিভিন্ন সার্ভারে রাইখে দিছে আপনার সাইটটা, যে যেখান থেকে ঢুকে ওখান থেকে আপনার সাইটে ঢুকতে পারতেছে, এবং এটা স্পিডটা আপনার অনেক ফাস্ট হচ্ছে। কিন্তু এই জিনিসটা আপনি থার্ড পার্টি বিভিন্ন হোস্টিং প্রোভাইডার দেয়, সিরিয়ান ক্লাউড ফিলার, এনারা ফ্রিতে আপনাকে এই সুবিধাটা দিয়ে থাকে। ফ্রি পেইডও আছে, আপনি ফ্রিতে বেশি ভালো পাবেন না, পেইডের প্যাকেজটাই ভালো। এনারা কি করে, এনাদের আপনার সার্ভারে, যে এনারা দেখেন ছবিটা এরকম, যে মিডলে ওনাদের একটা সার্ভার থাকে, বিভিন্ন সার্ভারে আপনার সাইটটাকে নিয়ে যায় তারা। তো মেন সার্ভার থেকে তারা বিভিন্ন সার্ভারে আপনার সাইটটা কপি করে রাখে, এবং কি এই যে দেখেন তাদের সিন গুলো এরকম, যে মেন সার্ভার থেকে কানেক্টেড সার্ভার, এবং কানেক্টেড সার্ভার থেকে যাচ্ছে। এটাতে আপনি ফ্রিতেও পারবেন অ্যাকাউন্ট খুলতে, এবং আপনার টাকাটা অবশ্যই ভালো। এখানে ফ্রি মান্থলি প্যাকেজ আছে, প্রো আছে, বিজনেস আছে, এন্টারপ্রেনার্স আছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে নিতে পারেন। তারাও কি করবে, আপনার সাইটটাকে বিভিন্ন জায়গায় ছড়ায় দিবে। এখন আসেন প্রথম, এই জিনিস, এই ব্যাপারগুলো বাদে, হোস্টিং এর ব্যাপার বা SSL বাদে, এটা হচ্ছে আপনি টাকা বেশি আপনি সুবিধা পাবেন। কিন্তু এছাড়াও আমাদের কিছু সাইটে সমস্যা হয়, যেমন ইমেজের সাইজ বেশি। একটা ইমেজ 500 বাই 500 সাইজ, কত, 30 কেবি। কিন্তু ইমেজের অনেক ভালো কোয়ালিটি ছিল, বা আপনি ফাইলটা ইলাস্ট্রেটর দিছেন, ইমেজের সাইজটা হয়ে গেছে কত, 1 MB। এটা কিন্তু কোয়ালিটি ঠিক রেখে আমরা ইমেজের সাইজটা কমায় দিতে পারি। এজন্য ফটোশপে যখন আমরা একটা ছবি, যদি আপনারা ফটোশপ ব্যবহার করেন, ফটোশপে যখন আমরা একটা ছবি আপলোড এক্সপোর্ট করব, তখন ওয়েব মুড নামে একটা অপশন আছে। দেখেন, এক্সপোর্ট, এখানে সেভ অ্যাজ ফর ওয়েব, সেভ অ্যাজ ফর ওয়েবে দিলে এখানে লাইন দেখাচ্ছে, এবং এটা কোয়ালিটি ঠিক রাখা
ফটোশপে আমাকে সাইজটা কমায় দেয় সাধারণত, যে ওয়েবের জন্য সাইজ কম হবে, সে আমাকে কমায় দিচ্ছে। যদি আপনি সেভ এজ থেকে, এখানে সেভ বা সেভ এজ থেকে জেপিজি দেন, এটা সাইজ থাকে, এগুলোর সাইজ অনেক হাই থাকে। এই জিনিসটা মাথায় রাখবেন, সাইজটা যাতে খুব ওই এটা দিচ্ছে। এছাড়া যদি আমরা সাইজটা হাই হয়েও যায় বা হাই হওয়ার পরেও আমরা কিছু টুল দিয়ে ইমেজের সাইজটা কমাইতে পারি। যেমন সবচেয়ে পরিচিত আছে এটা, এই টুলটা কি করে আপনাকে, শুধু এটা না, এরকম অনেক ইয়ে আছে। আমি একটা ছবি এখানে দিচ্ছি, মনে করেন আমি এই ছবিটা এখানে আপলোড দিয়ে দিলাম। এটা মেইন সাইজ ছিল 44.456K, এখানে আমাকে 57% সে রিডিউস করে, 75% রিডিউস করে 191 KB করে দিছে। এখন আমি ডাউনলোড করে এটা ব্যবহার করতে পারি। প্রথম আমরা কি করব, এইভাবে ব্যবহার করব। এক, কারণ আমরা কোডিং জানি না, কোডিং এ হাত দেওয়া আমাদের জন্য খুব রিস্কের কাজ। আমরা কোডিং জানি না, কোডিং এ হাত দেওয়া আমাদের জন্য খুবই রিস্কের কাজ। এখন আমরা কোডিং এ হাত না দিয়ে, যদি আপনার সাইটটা ওয়ার্ডপ্রেসের সাইট হয়, আমরা কি করতে পারি, এই সাইটটা সহজে কোডিং গুলা চেঞ্জ করতে পারি। যে যেমন বিভিন্ন, যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করে, তখন তার বিভিন্ন জিনিস ভুল হয়। যে সে একটা কোড লিখলো কিন্তু কোডটা কাজ করলো না। সে কি করে, মনে করেন একটা লাইন কোড লিখলো, সেই কোডটা কাজ করলো না, রিড হচ্ছে না, সে আবার কোড লিখলো, তখন এই কোডটা ডুয়েল হয়ে যাচ্ছে, হয়তোবা তার নজরও আসে না জিনিসটা যে ডুয়েল হচ্ছে। সেটা এইচটিএমএল কোড হইতে পারে, জাভা স্ক্রিপ্ট কোড হইতে পারে, যে কোনো কোড হইতে পারে। এখন যদি তার কোডটা লোড হইতে দুই ডাবল হয়, সেটা একটাকে একটা ইনহেক্টর করে, তখন এই জিনিসটা সাইটটা লোডিং স্পিডটা বাইরে যায়, কারণ সে একই কোড দুইবার রিড করতেছে, একই জিনিস ডুপ্লিকেট আছে এবং দুইবার রিড করতেছে, এটা টাইমটা পাবে মাস্ট বি। আমি একটু লগ ইন করে নিচ্ছি এটা।
আমরা এটার জন্য কিছু প্লাগইন ব্যবহার করব ফ্রিতে। আমার যদিও প্লাগইন গুলো নামানো আছে মেবি মনে হয়। আমি নামগুলো চ্যাট বক্সে দিতেছি। আর কেউ যদি আপনাদের সাইটের জন্য ভালো প্লাগইন ইউজ করতে পারেন এবং একটা প্লাগইন দিয়ে সবগুলা কাজ করতে চান, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন, ডাব্লুপি রকেট। এটা যদিও পেইড, ফ্রি না। যদি কেউ মনে করেন পেইড কিনবেন, সেক্ষেত্রে এটা কিনতে পারেন। অতিরিক্ত প্লাগইন ইউজ করা, সবগুলোই পেইড, এখানে সবগুলোই পেইড, কিন্তু কিছু কিছু অপশন দিচ্ছে ফ্রিতে। এই জন্য আমরা তিনটা ব্যবহার করব। আর এটা আপনি যদি কিনে নেন, সেক্ষেত্রে একটা দিয়ে অনেক ধরনের কাজ, সব ধরনের কাজ করতে পারবেন। আপনার স্পেস কম যাবে। প্রাইসিং হচ্ছে $49 এক বছরে একটা ওয়েবসাইট, $99, $249 একটা আনলিমিটেড ওয়েবসাইট। এটা মূলত ডাব্লিউপি ইঞ্জিনের একটা প্লাগইন।
ইনস্টল হয়েছে? না ভাই, হয় নাই। বা এটা আমার ওয়ার্ডপ্রেসটা হইতেছে এমন হয়েছে যে আমি নিউ টেমপ্লেট যখন অ্যাড করতে যাইতেছি তারা আমাকে চুজ টেমপ্লেট টাইপ দিতেছে। এটা কি পেজ দিব না সেকশন দিব না সিলেক্ট অপশন দিছে অনেকগুলো। আপনি এখন টেমপ্লেট ইউজ করতে যাচ্ছেন কেন? আচ্ছা, নিউ গুলা দিতে দেবো। প্লাগইন নিউ প্লাগইন। না, আপনার একটা ইনস্টল হইতে থাকুক, এর ভিতরে আমরা কাজ করি। আপনাদের অনেকে সারা শব্দই নেই, আপনারা কাজ করেন কি করেন না আমি কিছুই বুঝতেছি না। এখন এই টুলগুলো আমাদের কি কাজ করে একটু দেখি। আপনারা যখন এই তিনটে অপশন আসবে, এক স্ম্যাশের কারণে আসবে এই অপশনটা নিচে পারফরমেন্সের জায়গায়, এখানে আপনি W3 ক্যাশ দিলে এই পারফরমেন্স এই অপশনটা আসবে। আর এখানে সিটিংসে অটো অপটিমাইজের এই অপশনটা আসতেছে দেখেন। কারণ প্রথম আমরা যাচ্ছি অটো অপটিমাইজে যাচ্ছি। যদি আমারটা অলরেডি সেট করা, আমার তেমন কোনো পেজ স্পিডে পরিবর্তন আসবে না। আমরা এখানে প্রথম জাভা স্ক্রিপ্টে ক্লিক করলাম। জাভা স্ক্রিপ্টে কি করব, আমি অটো অপটিমাইজ জাভা স্ক্রিপ্ট কোড এটাতে টিক দিব। এরপরে এটা আপনাদের সাধারণত টিক থাকবে না, এরকম থাকবে, এরকম থাকবে সাধারণ অবস্থা আপনাদের। আমরা এখান থেকে জাভা অপটিমাইজ টিক কোড টিক করব। এরপরে অপটিমাইজ সিএস কোড এটা দিব, এইচটিএমএল অপশন অন দিব। এবার যদি সিডিএন নেটওয়ার্কে আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন, এখানে সিডিএন নেটওয়ার্কের লিঙ্কটা দিতে পারেন। তারপরে এটা আমরা এখান থেকে কিছুই করব না, আমরা সেভ এমপিটি এবং এমপিটি ক্যাশ এটা দিব এক। এরপরে আমরা যাব হচ্ছে স্ম্যাশে, স্ম্যাশের ড্যাশবোর্ডে যাচ্ছি আমি, ওটা শেষ হোক। এখানে আরেকটু কাজ করব, এটা অটো অপটিমাইজ আরেকটু কাজ করব, ইমেজটাতে যাব। এখানে ইমেজ আমি কিছু অপটিমাইজ করতেছি না, কারণ আমরা আরেকটা টুল দিয়ে ইমেজ অপটিমাইজ করব। এখানে অপটিমাইজ, ভাই ফার্স্টে যেটা ছিল জাভা স্ক্রিপ্ট কোড, ওটা কি টিক চিহ্ন দিছিলেন? হ্যাঁ জাভা স্ক্রিপ্ট, আচ্ছা আচ্ছা, সবই টিক চিহ্ন দিয়ে দিব আর কি। হ্যাঁ সব দেইনি আমি। প্রথমগুলা যেমন জাভা স্ক্রিপ্ট কোড দিলাম, তারপর হইতেছে এটা দিয়ে আমি জাভা স্ক্রিপ্ট কোড টিক দিছি, পিএইচপি এটা একটা টিক দিলে হবে, সাধারণত এইভাবে থাকবে, আপনি একটা টিক দিলেই হবে এখানে। এইচটিএমএল আপনি সাধারণত এইচটিএমএল এভাবে থাকে, এইচটিএমএল একটা টিক দিলেই হবে। এই এই অপশনগুলো সবগুলো টিক দিবেন। এরপরে সেভ চেঞ্জ এমপিটি ক্যাশ এটাতে। এরপর আমি যাচ্ছি কোথায়, এক্সট্রাতে যাচ্ছি। এক্সট্রা যাওয়ার পর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে আমার গুগল কিছু ডাবল ওয়ার্ড আছে, এগুলাকে এক করে নিতে, কম্বাইন লিঙ্ক ডিফারেন্ট ফন্ট, যে আমি একই ফন্ট বা অনেক জায়গায় আছে ডিফারেন্ট ভাবে, সেটা আমি কম্বাইন করে নিতে পারি। এটা দিতে পারি রিমুভ মানে ইমোজি। বুঝতে পারলাম না। যেমন মনে এখানে করেন একটা ওয়ার্ডে বিভিন্ন ইয়েতে লেখা। না না, ফন্ট ফন্ট একই ফন্ট আপনার হ্যাঁ, অনেক জায়গায় হইতে পারে যে আপনি দুইবার ইনস্টল হয়েছে যে কোনো জায়গায়, বা দুইবার দেখাচ্ছে, আচ্ছা এই ফন্টটাকে কম্বাইন করে নিতে পারি যাতে একটার মাধ্যমে থাকে। আমি দিচ্ছি কোনটা, 3 নাম্বারটা কম্বাইন, এটা দিচ্ছি। এরপর রিমুভ ইমোজি, অনেক সময় বিভিন্ন কোডের মধ্যে অনেকে ইমোজি ইউজ করে, এটা যাতে রিমুভ হয়ে যায়, কারণ এটা কোনো কাজে আসে না। রিমুভ ইমোজি, তারপর রিমুভ সিটিংস। এরপর আমি কিছু দিচ্ছি না আর, আমি সেভ চেঞ্জে দিচ্ছি। এরপরে এখানে আমাদের আর তেমন কোনো কাজ করার দরকার নাই। আমাদের আর ভাই ইমেজেরটা কিছু করছিলেন? ইমেজের 2 নম্বর অপশনে। না, ইমেজ আমি এখান থেকে কিছুই করিনি, আমরা ইমেজ জন্য আরেকটা টুল স্প্যাশ ব্যবহার করতেছি, এটা আমি কিছুই করিনি। এখন আসেন আমরা যাব কোথায়, স্ম্যাশে। স্ম্যাশ দুইটা ভার্সন, একটা পুরো একটা ফ্রি, আমরা ফ্রিটা ব্যবহার করতেছি।
এখন এখানে যখন আমি আসছি আপনাদের ড্যাশবোর্ডটা এরকম আসবে। আমি কি করতেছি দেখেন, রিচেক। আমার ইমেজের কোনো সাইজ যদি বেশি থাকে সে আমার সাইজগুলা রিডিউস করে দিবে, রিডিউস করবে। আমি রিচেক দিচ্ছি, সে আমার সাইজ রিডিউস করা শুরু করছে। ভাই ওয়েবসাইটের জন্য পারফেক্ট সাইজ কত? এক এক ইমেজের জন্য এক এক সাইজ, এরকম কোনো আপনি কত পারফেক্ট সাইজ রাখবেন এটা আপনার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে বা আপনার আচ্ছা, উপর এটা ডিপেন্ড করে। যদি ই কমার্সের প্রোডাক্ট গুলো হয় সেক্ষেত্রে প্রোডাক্ট গুলোর সাইজ কত? আর ওই আপনার আর্টিকেলের ভিতরে ওইখানে যদি আমি ইমেজ ইউজ করি তাহলে ওইখানে সাইজ গুলো কত? আমি আপনাকে বলি, একটা নির্দিষ্ট সাইজ নির্দিষ্ট করে নেবেন, সেটা জি। কত হইতে পারে, 720 500 হইতে পারে, বা আপনার যেটা সাইজ আপনার প্রেফারেবল মনে হয়। ওই যে অবশ্যই বললাম সব জায়গায় একই সাইজ ব্যবহার করবেন, যে এই জায়গায় ধরেন এই পোস্টের জন্য এত সাইজ, ওই পোস্টের জন্য আরেক সাইজ, এটা যাতে না হয়। আচ্ছা, সাধারণত আপনি যখন পোস্ট দিবেন 700 বাই 500, এটা বেটার হয় ই কমার্স এটা সাইট হচ্ছে গুলোতে। পোস্টের জন্য নাকি ই কমার্সে যে প্রোডাক্ট গুলোর শপ আছে না, ই ওই কমার্স শপের প্রোডাক্ট গুলা শপের জন্য। জন্য 700 বাই 500 না? হ্যাঁ, এখানে আমি রিসাইজ দিচ্ছি। এখান থেকে আমরা এটা অন করে দিব যে অটোমেটিক কম্পেস। এটা যদি অন না করি সবসময় আমাকে ম্যানুয়ালি আইসা যখন আমি আপলোড দিব এটা আবার ম্যানুয়ালি চেক করতে হবে। আমি যেহেতু অটোমেটিক দিচ্ছি, যদি তার কোনো কমানোর প্রয়োজন হয় যে এই ইমেজটা সাইজ অনেক বেশি, এটা কমাই দিবে, সে অটোমেটিকলি কমাই দিবে। এখানে ইমেজ মেটাডাটা, যে মেটাডাটা যদি কোনো কিছু উলুপাল্টা ইমোজি টিমোজি থাকে এটা সে ঠিক করে দিবে। ইমেজ জি সাইজ, ফুল সাইজ ইমেজ, যে ফুল সাইজ ইমেজের সে যদি আমি এটা করতে পারি, যে এখানে আমি যদি বলে দিই যে 500 বাই 500 যাবে, মনে করেন 500 বাই 500 দিলাম, আমি যত ইমেজ আপলোড দিব সে কি করবে, ক্রপ করে 500 বাই 500 তে বানায় দিবে। যেমন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে গুলোতে আমরা আপলোড দিলে দেখি আমার ইমেজটা যেই সাইজের হোক না কেন সে আমাকে ইমেজটার সাইজ কমায় দিচ্ছে। এটা এটা করতে পারি। আপনারা কিন্তু আমার সাথে সাথে কাজ করবেন না, আমি টাইম দিব আপনাদের কাজ করার। ভাই ফার্স্ট এটা তো কইরা ফেলাইছি, যেমন ওই যে একটা যে ফার্স্ট এর এই সাইটটা এই দেখেন। কাজ কখনোই করবেন না, তাইলে আপনি, আমি কি দেখাই, আপনি আপনি আছেন কোন পেজে, তাহলে আপনি আবার আইসে আমাকে কোশ্চেন করতে হবে। এটা ওই জন্য আপনার কইরা ফেলাইছি, আমার মনেও থাকে না, এই যে কইছেন না এর আগেরটাও মনে থাকবো না। হ্যাঁ, এরপরে ইমেজ রিসাইজ, এটা আমরা করতে পারি কিন্তু আমি সাধারণত করব না, কারণ এখানে অনেক সময় সে কি করে ক্রপ করে আমার ইমেজটা যেই সাইজের এই সাইজ থেকে নষ্ট করে দিচ্ছে। এরপর কাস্টমসে গিয়ে আমি থাম্বনেল কত সাইজ দিব এটা আমরা সিলেক্ট করে দিতে পারি এখান থেকে আমাদের। আর এখানে কোনো তেমন ডিরেক্টরি স্মাশ, এখানে আমাদের তেমন কোনো পরিবর্তন দরকার নাই। লেজি লোডে আইসা, এখানে আইসা আমরা কিছু জিনিস চেঞ্জ করতে পারি। এখানে ডিউরেশন 400 দিচ্ছি, এই জিনিসগুলো অন করে দিব সবগুলা। এরপরে আসেন স্প্রিং, এটা ফোল্ডার থাকবে, আর তেমন কিছু ইনেবল, এটা দিচ্ছি, ইনেবল করে দিচ্ছি যে এটা নেট দিলে। এই জিনিসটা কি, আমার যখন কোনো সাইট লোড নিবে, ইমেজ পরে লোড নিবে, আগে টেক্সট লোড নিয়ে দিবে, এবং যতটুক লেখা সে নিবে, লোড নিবে, মানে স্ক্রিনে এতটুক লেখা আছে এতটুক সে ওয়েবসাইট লোড নিবে, সে ফুল ওয়েবসাইটে লোড নিবে না। আবার যখন মানুষটা কোর করলো স্ক্রিনে যতটুকু দেখা যাবে আবার নতুন করে লোড নিবে, ফুল সাইটটা একসাথে লোড নিবে না, যেটা আমার স্পিডটা অনেক ফাস্ট বাড়ায় দেয়। এখানেও সিডিএন অপশন আছে, যদি আপনার ক্লাউডফ্লারে অ্যাকাউন্ট থাকে এখানের সাথে কানেক্ট করে নিতে পারেন। অবশ্যই এটার জন্য আপনাকে কি করতে হবে, যে আপনাকে সিডিএন নেটওয়ার্ক কানেক্ট করতে হবে। আর এখানে যদি ইউজ করতে চান সেক্ষেত্রে পুরো ভার্সন নিতে ফ্রিতে দিবে না। এরপরে আসেন ভাই লেজি ডাব্লিউপি, লোডেরটা একটু আবার বলতেন, লেজি লোডেরটা কি বলছিলেন যে যতটুকু স্ক্রল করবো অতটুকু ওপেন হবে, এটা কোন অপশনটা অন করছিলেন? এই যে নিচে নিচে এই যে আপনার ফুটারের নিচে। এনিটাইম লেজি, এটা এটা তো অন করেন না ভাই। আচ্ছা আচ্ছা, অন এটা করছি। অন করছে, আমি মূলত আপডেট সেটিং দিইনি দেখি কারণ এটা হয়নি। এখন ঠিক আছে, এটা আমি ওই সময় আপডেট দিইনি। যাক, এরপরে আসেন আমরা যাব
ডাব্লিউপি টোটাল ক্যাশ, এটা ড্যাশবোর্ডে যাচ্ছি। এখন এই জিনিসটা কি করবে আমার, এটা মূলত মেন হেল্প করবে কি, আমরা যখন একটা ওয়েবসাইট লোড নেই, প্রথমবার আমার ওয়েবসাইটে ব্রাউজারে লোড দিচ্ছি, এই সাইটটা লোডিং হইতে দেখবেন একটু টাইম লাগবে, এরপরে বা লোড হইতে এটা বেশি টাইম লাগে না, মানে দ্রুত লোড হয়ে যায়। সব সাইটের বেলায় না, কিছু কিছু সাইটের বেলায় এই জিনিসটা কিছু সাইটের বেলায় আপনাদের দ্রুত লোড নিয়ে নিচ্ছে, তাদের মূলত আমার কোডিং এর পারমিশন আমি ব্রাউজারকে সেভ রাখার জন্য আমি কি পারমিশন দিয়ে দিচ্ছি, যে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে কোডগুলো আছে এই কোডগুলা তুমি কি সেভ রাখবা, সমস্যা নাই। তখন কি করে ব্রাউজার গুলো, এই যে ধরেন ক্রোম বা মুজিলা, তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার, এরা কি করে, কেউ যখন আমার ওয়েবসাইটে ঢোকে তখন আমার সাইটটা একবার ঢুকলেই সে সেভ রাখে, হয়তো বা 72 ঘন্টা, 14 দিন, এরকম অনেক browser, ধরেন গুগল ক্রোম 14 দিনের মতো সেভ রাখে। তখন যখন আমি এই একই ব্যক্তি আবার দ্বিতীয়বার ঢুকতেছে, সে কি করে, এই জিনিসটা আর লোড দ্বিতীয়বার নেয় না, প্রথমবার থেকেই লোড নিয়ে নিচ্ছে, দ্রুত লোড হয়ে যায় সেতে। এই জন্য আমরা যাচ্ছি কোথায় এটা ঠিক করার জন্য, এই পারফরমেন্স থেকে পেজ ক্যাশ, পেজ ক্যাশে যায়, এখানে যাব কি ক্যাশ পোস্ট, এটা সাধারণত এগুলো থাকে ক্যাশ, আপনার যদি এইচটিটিপিএস থাকে এটা দিবেন, আর যদি না থাকে এটা দেওয়ার দরকার নাই। তারপরে ডন্ট ক্যাশ পেজ, এই এই দুইটা জিনিস অন করে দিবেন। এরপরে আসেন, সেভ চেঞ্জ দিচ্ছি। আরেকটা ব্যাপার, মিনিফাই অপশনে যাচ্ছি। মিনিফাই অপশনটা কি করবে আমাকে, যে আমরা যখন একটা ওয়েবসাইটে যাই প্রচুর গ্যাপ থাকে, যদি আমার এটা মিনিফাই করা, আপনার এটা দেখবেন এখানে একটার পর একটা অনেক গ্যাপ আছে, মানে মাঝখান দিয়ে যে এখানে দেখেন এখনো গ্যাপ রয়ে গেছে, অনেক গ্যাপ, অনেক গ্যাপ। এই গ্যাপগুলা কিন্তু আপনার স্পিড স্লো করে, মানে এগুলো কিন্তু জায়গা নিচ্ছে, স্পেস নিচ্ছে। And এই জিনিসগুলা মিনিফাই করার জন্য আমরা এটাকে মিনিফাই অপশনে আসতে পারি। এটা কিন্তু অটো অপটিমাইজ দিয়ে করা যায়, যদি আপনি কিছু কিছু জিনিস আছে আপনি সব প্লাগইন দিয়ে এসএমএস দিয়ে করতে পারবেন, কিন্তু এটা করবেন না। কারণ কি, একই জিনিস আপনি যদি দুই জায়গা থেকে করেন সেক্ষেত্রে আপনার সাইটটা ভাঙা যেতে পারে, মানে নষ্ট হয়ে যাবে, এটা ভালোর দিক থেকে আরো খারাপ হবে। এখন এই জিনিসটা এক জায়গা থেকে করবেন, এই যে এনেবল এইচটিএমএল মিনিফাই, তারপর জেএস মিনিফাইটা দিচ্ছি, সিসিএস মিনিফাই এনেবল করে দিচ্ছি। এগুলো আমি এখান থেকে আর তেমন কিছু করবো না, সেভ চেঞ্জ সিটি এটা দিচ্ছি। এরপরে যাচ্ছি অবজেক্ট ক্যাশে, এখানে মূলত এটাই থাকে, এইরকমই রাখবেন, এটা পরিবর্তন নেই। আমাদের মেন যে পরিবর্তনটা এখানে লাগবে ব্রাউজার ক্যাশে, স্টার্ট লাস্ট মডিফাই হেডার, এরপরে সেট, এগুলা মূলত এটাই দেওয়া থাকে। এই জিনিসগুলা যদি আপনার না দেওয়া থাকে, এটা একটু কি কুকিজ গুলো যাতে সেভ থাকে দিয়ে দিয়ে দিবেন। এটা মূলত আগেরটাই, আগের পেজটা এখানে আসছে, আর এখানে তেমন কোনো আপনার হাত দেওয়ার প্রয়োজন নাই। যাক, এরপর আপনি যখন কাজটা সব শেষ, এরপর আমরা কি করব, যখন আপনি কাজ শেষ অটো অপটিমাইজে যাব। এখানে দেখেন আমাকে 55, 53, 53 দেখাচ্ছে, সাইজ কত, 3 MB মতো একটা ক্যাশ তৈরি হয়েছে, আমরা এটা ডিলিট ক্যাশ দিয়ে দিব। এটাতে পাওয়ার অল ক্যাশ, এটা আপনি ওয়েবসাইটে যা করেন না কেন, একটা পোস্ট দিচ্ছেন, পোস্ট দেওয়ার পরে এই জিনিসটা করবেন, পারফরমেন্সের পরে এই জিনিসটা করবেন, এই দুইটা জিনিস সবসময়। এটা আমার এখন ফ্রি স্পেস হয়ে গেছে, এটা কি আপনার ওয়েবসাইটটা ফাস্ট রাখবে। এখন আমরা একটা আমার সাইটটা চেক করি,
যদি আমার সাইটটা বেশি পরিবর্তন আসবে না, কারণ এটা আগের থেকেই এরকম। তাও কিছুটা পরিবর্তন আসছে এখানে 45 থেকে, না এটা মেবি আসে নাই কিছু, হ্যাঁ কিছুটা আসছে, 51 হয়েছে। আর এটা একটু যাই দেখি কত পার্সেন্ট আসছে পাশে। আর এখানে দেখেন আপনার কোথায় কোথায় সমস্যা, এটার স্কোর বাড়ছে 85 থেকে 90% হয়েছে, এটার স্কোর বাড়ছে সি। এখানে একটা ওয়েবসাইটে কোথায় কোথায় সমস্যা এটা কিন্তু আপনাকে ধরে নিচ্ছে। যেমন ইনস্টল সার্ভার রেসপন্স টাইম, মানে আমার সার্ভার থেকে রেসপন্স টাইম এটা অনেক স্লো আসতেছে, মানে আমার সার্ভার চেঞ্জ করার কথা বলতেছে সে, যেহেতু আমার ফ্রি, এটা স্বাভাবিক ব্যাপার। তারপরে প্রিলোড রিকোয়েস্ট, এটা আমার হোস্টিং থেকে আসে, যে এই পেজ গুলাতে আমার ফন্টে ঝামেলা আছে, সে আমাকে ধরায় দিচ্ছে। দেখেন এখানে আমাকে ডাউনলোড করে ধরায় দিচ্ছে যে এটাতে রিসাইজ করো, যেহেতু আমি কোডিং পারি না, আমি এখানে হাত এরপরে সার্ভার ইমেজ, এই দুইটা ইমেজ আমার সাইজ হওয়ার কথা ছিল কত, 167 কেবি, 0.9 কেবি, কিন্তু এটা সরি, সাইজ হওয়ার কথা ছিল 139, কিন্তু আছে 167। এটা আমার হওয়ার কথা ছিল 12, এটা আছে 50 কেবি। এখানে আমরা এটা কি করতে পারি, এই যে এই ছবিগুলা আপনি যদি আবার রি আপলোড দিতে চান অথবা রিসাইজ করতে চান, চেঞ্জ করে আবার আপলোড দিতে পারেন। এরপরে এখানে ডিউরিং এ সমস্যা আছে, ইমেজ টেক্সটে, এটাও কি করতেছে, ধরায় দিচ্ছে এটা জিটি ম্যাট্রিক্সে, এটা সরি এটা গুগলও ধরায় দিচ্ছে, জিটি ম্যাক্সিও সেম ভাবে ধরায় দিবে। দেখেন এখানে অ্যাভয়েড ব্যাড রিকোয়েস্ট, এটা হচ্ছে মূলত এসএসএল এর কারণে আসতেছে। তারপরে ম্যাক্সিমাম রিডাইরেকশন, যে আমার এখানে কিছু কিছু জায়গায় আমার রিডাইরেকশন, এখানে গুগল অ্যানালিটিকে আমি একটা কোড দেখা বসাচ্ছি, এটাতে সমস্যা হচ্ছে, রিডাইরেক্ট করতে টাইম লাগতেছে। তারপরে এখানে আমার এই যে এখানে একটা ব্লু পিএনজি ইমেজ আছে, এটাতে আমার টাইম নিচ্ছে। তারপরে আমার এখানে একটা আইকন দেওয়া আছে, এটা আইকনটা আমার টাইম নিচ্ছে, বুঝতে এই দুইটা একই জিনিস, সে টাইম নিচ্ছে। তারপরে এখানে মোটামুটি এই যে লানাবেস ব্রাউজার ক্যাশে আমার এই পেজ গুলা ইয়েতে টাইম নিচ্ছে, যেগুলা এই যে গ্যাপ আছে, এই যে অনেক গ্যাপ আছে, এগুলো ধরাচ্ছে। এরপর ই হলো এটা মেন জিনিস, এই যে অ্যাড এক্সপায়ার হেডার, এখানে হেডারে আমার কোডিং এর সমস্যা আছে, যদি আমি কোডিং ভালো বুঝি না আমি ধরতে পারবো না, যারা কোডিং বোঝে তারা বুঝতে পারবে। এখানে এখানে আমার এখনো প্রবলেম লেগে গেছে। তারপরে এই যে সিডিএন কানেক্টেড, সিডিএন নেটওয়ার্ক একদম জিরো, যে আমার কোনো সিডিএন নেটওয়ার্ক আমি অ্যাড করিনি। কোথায় কোথায় আমার প্রয়োজন ছিল, এই পেজগুলোতে আমার প্রয়োজন ছিল। এরপরে কোথায় আছে ইউজ কুকিং ফ্রি ডোমেন, এটাও কি বা 70, এটা রেস করা খারাপ, এছাড়া সবগুলো মোটামুটি ভালো আছে। এখানে আপনাকে ধরায় দিচ্ছে যে কোনটা কোনটা কোথায় আপনার প্রবলেম এবং কত টাইম লাগতেছে, কোথায় কত টাইম লাগতেছে, এইচটিএমএল এ কত টাইম লাগে, অলে কত টাইম, সিএসএস এ জিএসএস জিকোয়েরি ফন্টে কত, ইমেজে কত, এগুলা সব ডিটেলস আপনাকে দিয়ে দিচ্ছে। এখন আপনারা নিজেদের সাইজটা আমি যেভাবে দেখাইছি নিজেরা কমান, কমায় আবার স্ক্রিনশট নেন।
হ্যালো শাওন ভাই।